নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তারও আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সময় 5টা, আমরা সাফারিতে বেরোবো। আমাদের আজকে বাফার জোনে যাওয়ার কথা। নভেগাঁও গেটে আমরা রয়েছি, দেখা যাক কি সাইটিং হয়। হোপ ফর দ্য বেস্ট। চলুন বেরিয়ে পড়া। আমরা টাইগার ভিলা হোমস্টে থেকে এইমাত্র নভেগাঁও সাফারি গেটে এসে পৌঁছলাম। ঘড়িতে সময় এখন 5:15 মতো। আলো ফুটতে শুরু করে দিয়েছে। এই 5:30 নাগাদ ফরেস্টের গেট খুলে যাবে, আমরা ভেতরে ঢোকার পারমিশন পাবো। ততক্ষণ আমাদের পারমিট চেকিং হচ্ছে। এই পারমিট চেকিংয়ের জন্য কিন্তু আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয়, সঙ্গে রাখবেন অবশ্যই। নভেগাঁওয়ের গেট দিয়ে ঢুকে সোজা যে রাস্তাটা, সেটা চলে যাচ্ছে কোস্ট জোনের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা আমরা ধরেছি, ওটা বাফারের দিকে যায়। সেগুন, মহুয়া, তেন্ডু, শিমুল, জাম, বাঁশ সহ রয়েছে আরও নানান গাছগাছালি, রয়েছে বিস্তীর্ণ ঘাস জমি। অরণ্যের গন্ধমাখা এই সেই লাল মাটির পথ। গাড়ি এগিয়ে চলেছে রাঙা অরণ্য পথ ধরে। গাইডকে একের পর এক প্রশ্ন করে আমরা জেনে নিচ্ছি এই জোনে ঠিক কোন কোন বাঘকে দেখা যায়। জঙ্গলে ঢোকার এই মিনিট 10 মধ্যেই এক জায়গায় গাড়ির ভিড় দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম। গাইডদের ঈগল চক্ষু খুঁজে বার করেছে গাছের তলায় জঙ্গলের ভেতর কোনো এক জায়গায় বাঘ বিশ্রাম নিচ্ছে। জানা গেল ঝর্নি টাইগ্রেসের এলাকা এটা। তারই অপূর্ণ বয়স্ক শাবক এটি, যাকে আমরা এখন দেখছি। একেই বেশ ভালো ঘন জঙ্গলের মধ্যে ঢুকে রয়েছে, তার উপর আমাদের দেখে ভয় পেয়ে আরও ভেতরে ঢুকে গিয়ে কোথায় যেন লুকিয়ে বসে পড়ল। অতএব তাকে দেখতে না পেয়ে আমরা এগিয়ে চললাম অরণ্যের পথ ধরে। আমরা এগিয়ে যাব আলিজানজার দিকটায়। সকালে কেউ নাকি বাবলি টাইগ্রেসের শাবককে রাস্তা পার হতে দেখেছে। আরও 2জন শাবক আছে, তাদের রাস্তা পারাপার করা বাকি আছে, তাই আমাদের এখানে অপেক্ষা করতে হবে। শাবক মানে আবার ভাববেন না যেন এরা একেবারে দুগ্ধপোষ্য শিশু। এদের বয়স প্রায় 2 বছর, স্বনির্ভর হতে আর কয়েক মাসের অপেক্ষা। একের পর এক জিপসি আসছে বলে, তারা একবার করে এসে খোঁজ নিয়ে যাচ্ছে সেই শাবকগুলি এসেছে কিনা। আবার চলে যাচ্ছে অরণ্যের অন্য প্রান্তগুলিতে চিরুনি তল্লাশি চালাতে। আমরা কিন্তু একভাবে 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আর ভাল লাগছে না। বলতেই যাব চলুন যাই। এমন সময় অরণ্যের বুক চিরে বেরিয়ে এলো সেই 2টি শাবক, যাদের অপেক্ষায় আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি। হাবভাব থেকে বোঝাই যাচ্ছে বলুন, এরা কিন্তু বেশ বোল্ড। এদের নামকরণ করা হয়েছে কালওয়া আর বালা। তাদেরই বোন ছায়া সকালে রাস্তা ক্রস করেছে। এরা 3জন বাবলি টাইগ্রেসের শাবক। বাঘেদের এই নামগুলো আসলে স্থানীয় গাইডদেরই দেওয়া। বন দপ্তর কিন্তু নামের পরিবর্তে অ্যালফাবেট টি এর সাথে নিউমেরিক্যাল অ্যাড করে এদের চেনার ব্যবস্থা করেছে। টি অর্থাৎ টাইগার। এই নাম্বারিং তখনই হবে যখন এরা নিজস্ব এলাকা তৈরি করবে। রাস্তা পার হয়ে এসে বাঁশ ঝাড়ের ধারে খানিকক্ষণ বসে মিলিয়ে গেল অরণ্যের গভীরে। অতএব আমরাও এগিয়ে চললাম। हाँ ये टाइगर जहाँ पे रहता है, हाँ लिपट नहीं रहता वो। टाइगर का कैसा वो फिक्स एरिया रहता है। এই অরণ্যে বাঘ রাজা, তাই লেপার্ড তাকে একটু সমীহ করেই চলে। সচরাচর তার ধারে বারে বিশেষ আসে না। শুনতে পাচ্ছেন আঙ্কির অ্যালার্ম কল শোনা যাচ্ছে। আরে টাইগার! গাড়ি থামতেই দেখতে পেলাম বাঘদণ্ডি দিয়ে এগিয়ে আসছে একটি বাঘ। এবার বুঝলাম ওই জন্যই বাঁদরগুলো সাবধান করে দিচ্ছিল সকলকে। এই সেই বাঘিনী যার বাচ্চাকে সকালবেলা একদম প্রথমে দেখেছিলাম। জানতে পারলাম এই বাঘিনী নাকি ভীষণ লাজুক। জিপসি দেখলেই ঢুকে পড়ে অরণ্যের গভীরে, লুকিয়ে ফেলে নিজেকে। বাঁদরের দল গাছের ডালে পা ঝুলিয়ে বসে সাজসজ্জায় ব্যস্ত। ইন্ডিয়ান গড়, এর বোধহয় ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছে।
মুখ তুলে আমাদের একবার দেখে নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো, বোধহয় কচি ঘাসের সন্ধানে। দেখতে পেলাম হরিণ পরিবারের বৃহৎ সদস্য সাম্বার ডিয়ার। জানেন তো, হরিণদের আবার মহুয়া বড় প্রিয়। তো কি করেই বা তারা গাছের ওপরের ফল খাবে? তাদের বন্ধু বাঁদর তাদের এই ব্যাপারে সাহায্য করে, গাছ থেকে ছেড়ে ছেড়ে ফলগুলো ফেলে মাটিতে। কি সুন্দর বন্ডিং বলুন তো মৃগর সাথে শাখা মৃগর। গাছ থেকে মৌমাছির চাক ভেঙে মাটিতে পড়েছে। গৃহহীন অসহায় মৌমাছিরা তারই টানে ঝাঁক বেঁধেছে জায়গাটায়। গাছের পাতা হাওয়ায় সরসর করে আওয়াজ করছে। মনে হচ্ছে আকাশটাও ক্রমশ ঘন মেঘের চাদরে ঢেকে আসছে। এই রে, বৃষ্টি পড়বে নাকি? 2-3 ফোঁটা গায়ে পড়তেই ক্যামেরা ট্যামেরা সব ব্যাগের ভেতর। জিপসি শুধু গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে। তবে আকাশ থেকে মনে হচ্ছে আর সেরকম বৃষ্টি হবে না। ঠিক যেখানটাতে অন্য জিপসিগুলো দাঁড়িয়েছিল, আমরা গাইডকে অনুরোধ করলাম সেইখানটাতে আমাদের নিয়ে যাওয়ার জন্য। অন্য জিপসি ড্রাইভারদের সঙ্গে আলাপচারিতায় সেখানে হয়তো মিলে যেতে পারে কোনো ক্লু। গড়ে স্ত্রী বাঘের এলাকা মোটামুটিভাবে 15 থেকে 20 বর্গ কিলোমিটার মতন বিস্তৃত হয় মধ্য ভারতের অরণ্যের ক্ষেত্রে। তবে একটি পুরুষ বাঘের সাম্রাজ্য 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। নাভেগাঁও বাফারের অরণ্যের যে অংশটি, তার রাজা হলো ছোটা মটকা। নাভেগাঁও বাফার গেট দিয়ে ঢুকলে আলিজানজা এবং নিমঢেলা এই দুটোর দিকেও ঘুরে দেখা যায়। তবে 2 দিন আগে বাঘের আক্রমণকে ঘিরে গ্রামবাসীদের উত্তেজনার কারণে নিমঢেলা বাফার সাইড বন্ধ ছিল, যে কারণে আমরা ওই দিকটা যেতে পারি। वो जो इसको उठा लिया बोला बोला को नहीं शिवा शिवा शिवा। নীলগাই হলো এশিয়ার সবথেকে বড় অ্যান্টিলোপ জাতীয় প্রাণী। গায়ের রংটা দেখছেন ধূসর। এটি হলো একটি পুরুষ নীলগাই। স্ত্রী নীলগাইদের গায়ের রং বাদামি ঘেঁষা। অরণ্যে অবরোধ না, এ অবরোধ সে অবরোধ নয়। কি চেহারা দেখেছেন? যতক্ষণ না উনি রাস্তা পার হবেন, এক চুলে গোবার কারুর সাধ্যটি নেই। ওরিয়েন্টাল হানি বাজার, এদের খাদ্য মৌমাছির লার্ভা এবং মধু। ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 9:30। পরের সাফারি আমাদের এই জোনেই আছে, দেখতে থাকুন ভিডিওটা। সময় দুপুর 2:50। আমরা হাজির নাভেগাঁও সাফারি গেটের সামনে। অপেক্ষা করছি নির্দিষ্ট সময় সাফারির জন্য। এমন সময় শুরু হলো স্পটেড ডিয়ারের অ্যালার্ম কল। অ্যালার্ম কলটা গেটের ঠিক ডান দিক থেকেই মনে হচ্ছিল খুব কাছ থেকেই ভেসে আসছে। মনে হচ্ছে খুব কাছেই বাঘ বা লেপার্ডের মুভমেন্ট হচ্ছে। যথাসময় ভেতরে ঢুকতেই চেক করে দেখে নিলাম জায়গাটা। হয়তো লেপার্ড ছিল অথবা ফলস অ্যালার্ম কল। এক জায়গায় জিপসির ভিড় দেখে বুঝলাম দেখা মিলেছে বাঘের। যাক, বহু কষ্টে এগিয়ে পিছিয়ে জায়গা করা গেছে। এই সেই দুটো বাঘের একটি। বহু প্রতীক্ষার পর সকালে জিপসির সামনে দিয়ে এরাই ক্রস করেছিল। এত মন দিয়ে কি দেখছে বলুন তো? গাড়ির আওয়াজে মনে হলো একটু বিরক্ত। একবার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে নিল গাড়িগুলো। আচ্ছা, এইবার বুঝেছি কারণটা। সম্ভবত শিকারের চেষ্টার মতো।
ট্রাফিকের সেই বিরল ঘটনা আমাদের চোখের সামনে ঘটতে চলেছে। শিকারের দিকে এক পা করে এগোতে এগোতে বাঘ ক্রমশ প্রবেশ করলো অরণ্যের গহনে, যেখান থেকে আমাদের পক্ষে কিচ্ছু দেখা সম্ভব ছিল না। তারই উল্টো দিকে একটা ওয়াটার হোল, সেখানে এসে অপেক্ষা করতে লাগলাম সব কটা গাড়ি। ওই যে ময়ূরের অ্যালার্ম কল শোনা যাচ্ছে, নিশ্চয়ই বাঘ এগোচ্ছে শিকারের দিকে। আতঙ্কে যেন আমাদেরও গলা শুকিয়ে আসছিল। জিপসিতে জড়সড় হয়ে বসে যেন জঙ্গলের আবহাওয়াটা বোঝার চেষ্টা করছিলাম। প্রাণীটির গগনবিদারী চিৎকারে কারোরই আর বুঝতে বাকি রইল না যে শিকার কাহিনী সমাপ্ত। অরণ্যের কোথায় এটাই কঠিন বাস্তব। লাঙ্গুর পরিবার আতঙ্কিত এবং শিহরিত। দূর থেকে এ গাছে ও গাছে ওদের লাফাতে দেখে বুঝলাম কাকেরাও জোট বেঁধেছে শিকারের হদিশ পেয়ে। রাউলিং হচ্ছে, আরেকজনকে ডাকছে কিল করে। আরে বাবা, ওই দেখুন ওয়াটার হলে আরেকটি বাঘ এসে হাজির। গাইডের কথা মতো তাদের মা বাবলি এবং বাবা ছোটা মাটকা গিয়েছে আপাতত অন্য জোনে। তাই মা যতক্ষণ না ফিরছে খিদে পেলে কি আর করা যাবে, তাই জন্য নাকি একজন শিকার করে বাকি আর দুজনকেও ডেকে নিয়েছে সেই জায়গায়, একসাথে যাতে ভোজটি সারা যায়। আর এই যে দেখুন কলভার বালার বোন সায়া, সে কিন্তু আবার ভারী লক্ষ্মী মেয়ে। যা বুঝলাম স্নান না করে সে আবার খাওয়া দাওয়া করে না। সায়াকে তো এইমাত্র আপনারা দেখলেন। যে দিকটার থেকে শিকারের আওয়াজ পেয়েছিলাম ঠিক সেই দিকটায়, আর কালভা ওয়াইল্ড বোটটা শিকার করেছে। অতএব যখন স্পটেড ডিয়ারের অ্যালার্ম কল হচ্ছিল তখন নিশ্চিতভাবে বালা এসে তাদের সাথে যোগদান করেছে শিকারটি খাওয়ার জন্য। তাই তিনজন যদি শিকারটি খায় এই মুহূর্তে তাদের বেরোনোর কোনো রকম সম্ভাবনা নেই। সে মুহূর্তে আর সেখানে অপেক্ষা করে লাভ হবে না বুঝে আমরা বেরিয়ে চললাম জঙ্গল থেকে, কারণ ততক্ষণে সাফারির সময় শেষ। এই জোনে আর বাকি রয়েছে একটি মাত্র সাফারি। একদিন নাকি পেট্রোলিং এর সময় ফরেস্ট গার্ডরা চেকপোস্টে উঠেছিল। এই কালভার বালা নাকি চেকপোস্টের তলায় বসে তাদের রীতিমতো পাহারায় রেখেছিল, নামতেই দেয়নি অনেকক্ষণ। নভেগাঁও বাফারের শেষ সাফারিতে আমরা অনেক ঘোরার পর কিচ্ছু না দেখতে পেয়ে অবশেষে এলাম সেই ওয়াটার হোলের পাশে, যে জায়গায় ঘটেছিল সেই বিরল শিকারের ঘটনা। আসা মাত্র দেখি জল খাওয়া হয়ে গেছে
জঙ্গলের ভেতরের দিকে হাঁটা দিচ্ছে কালবা। অবশেষে অন্য একটি জিপসির থেকে খবর পেয়ে জানতে পারলাম একটি জলাশয়ের ধারে নাকি শুয়ে আছে ঝাগনি টাইগ্রেস। আদৌ বাঘ সেখানে আছে কিনা প্রথমে তো বুঝতে পারলাম না, তবে সেখানকার সাম্বার ডিয়ারগুলো কিন্তু রীতিমতো অ্যালার্ট ছিল। গাইডদের মতে সাম্বার কিন্তু বেশ রিলায়েবল, এরা বিনা কারণে অ্যালার্ম কল দেয় না। যেদিকটা এরা সবাই তাকিয়ে আছে সেদিকটা একটা আলো আধারি ঝোপালো জায়গা, ভেতর ভেতর দিয়ে বয়ে চলেছে ক্ষীণ জলাশয়। এমন জায়গায় বসে আছে ঝাগনি টাইগ্রেস, গাছ থেকে এই শাখামৃগ বোধহয় তা ঠিক মতন ঠাউর করতে পারছে না, তাই কিছুটা নিচে নেমে এসে দেখার চেষ্টা করছে সেও। অবশেষে দেখা মিলেছে, ডোরা কাটা প্রাণীটা বিশ্রাম নিচ্ছে ঝোপের আড়ালে। আগের গাইড বলেছিলেন এ নাকি ভারী লাজুক, জিপসি দেখলে কোনো মতেই বেরোবে না, তাই আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। পরে অবশ্য জানতে পারলাম আমরা বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তাকে জল খেতে দেখা গিয়েছে তার পাশের জলাশয়টিতেই। যাক, আর আফসোস করে লাভ নেই, জঙ্গলে এটুকু চান্স তো নিতেই হবে বলুন। অরণ্য থেকে বেরোনোর পথে দেখতে পেলাম 3 ভাই বোনের এক ভাই বালাকে খেয়ে দিয়ে আয়েশ করে গাছের তলায় বিশ্রামরত। এবার নভেগাঁও বাফার জোনকে বিদায় জানানোর পালা, তবে এটাই শেষ নয়। আগামী পর্বগুলিতে থাকবে এই সফরের কোর জোনের ভিডিও, আরও থাকবে বাকি বাফার জোনগুলোর ভিডিও। সকলে সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক করে দিন আমার ভিডিওটা। গুড বাই।